আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বেয়ন্ডা গ্যালারিতে। আপনাদের সাথে আছে আমি আশরিক রুদ্র। আপনারা জানেন বিশ্বকাপের 48 দেশের মধ্যে দুটি দেশ এখন পর্যন্ত টিকে আছে ফাইনালের মঞ্চে, আর্জেন্টিনা এবং স্পেন। কার হাতে উঠবে শিরোপা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আছেন স্টুডিওতে আমারই সহকর্মী সামিন ইয়াসার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সময়ের সম্পাদক মোস্তফা মামুন। আমরা তার অপেক্ষায় আছি। চাইলে দর্শক আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা আলোচনায় যেতে চাই। সামিন, বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনা এবং স্পেন, মানে এটা কি প্রত্যাশিত ছিল যে এই দুটি দলই ফাইনাল খেলবে? স্পেনেরটা যদি আমরা চিন্তা করি যে কারেন্ট ইউরো চ্যাম্পিয়ন, তারা যেভাবে ধারাবাহিকভাবে খেলেছে, শুরুতে হয়তো বলা হচ্ছিল যে তারা ফেভারিট। হ্যাঁ, তারা ফেভারিট, কিন্তু যারা তখন তারা প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোললেস ড্র করে, তখন কিন্তু অনেকেই তাদেরকে সমীকরণ থেকে সরিয়ে দিয়েছিল। আসলে তারা কেউ হয়তো ভাবে নাই যে স্পেন ফাইনালে আসবে, কিন্তু তারা কিন্তু ম্যাচ বাই ম্যাচ যেভাবে ডেভেলপ করেছে। এবং আর্জেন্টিনাটা বলতে হয়, আর্জেন্টিনার খেলাও অনেকেই বলছে আসলে খেলা দেখার পরে গ্রুপ পর্ব শেষে যে আর্জেন্টিনা বেশি দূর যেতে পারবে না, কিন্তু তারা কিন্তু নিজেদের প্রমাণ করে ঠিকই ফাইনালে জায়গা করে নিয়েছে। অ্যান্ড ওই বহুল আলোচিত যে ফিনালে সেমিটা হয়নি, সেই ফিনালে সেমিটাই কিন্তু বিশ্বকাপের মঞ্চে হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ফুটবল প্রেমীদের জন্য। এবং অবশ্যই যে ফিনালিসিমা নিয়ে আসলে মানুষেরও আগ্রহ ছিল অনেক বেশি, কোনো না কোনো কারণে সেটা হয়নি, কিন্তু এটাই আসলে মনে হচ্ছে যে বিশ্বকাপের মঞ্চে হতে যাচ্ছে। এবং স্পেন এবং আর্জেন্টিনার দুটোর মানে প্লেইং স্টাইল অনেকটা কাছাকাছি যদি বলা হয়, অনেকটা কাছাকাছি। সেক্ষেত্রে আসলে লড়াইটা কেমন হবে মনে হচ্ছে? লড়াইটা আসলে আমি বলবো যে সমানে সমান হবে, কারণ আপনি যেটা বললেন যে প্লেইং স্টাইলটা প্রায় কাছাকাছি, কারণ দুজনেই বল রেখে খেলতে পছন্দ করে, পজিশন বেসড বা খুব লিমিটেড চান্স পাবে কিন্তু ওইটাতেই স্কোর করার চেষ্টা করবে। দুই টিমে কিন্তু এরকম। অ্যান্ড দুই দলের যদি আমি পারফরমেন্স বলি, স্পেন যেমন বিশ্বকাপে 7 ম্যাচে মাত্র 1 গোল কনসিড করেছে, অপরদিকে আর্জেন্টিনা কিন্তু 7 ম্যাচে সবচেয়ে বেশি গোল দেওয়া টিম এই বিশ্বকাপে। তো আপনি বুঝতেই পারতেছেন আসলে দুইজনের শক্তিটা কোন দিকে আসলে। তো এটা একটা ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হবে আসলে বিশ্বকাপ। আমরা ফাইনাল নিয়ে কথা বলবো, কিন্তু পাশাপাশি একটু এই যে ম্যাচটা আর কি তৃতীয় নির্ধারণী ম্যাচ, যেটা নিয়ে আসলে কোনো দলের খেলোয়াড়ই খেলতে চায়নি, কিন্তু এই ম্যাচটাই দেখলাম আমরা সবচেয়ে বেশি গোল হয়েছে, 10টি গোল হয়েছে, 6-4। মানে এই ম্যাচটা কি এরকম একটা রেজাল্ট হবে, বা আপনার কাছে এই ম্যাচটা কেমন মনে হয়েছে? আমার একদম চিন্তার বাইরে ছিল আসলে যে এতগুলা গোল হবে, এত এক্সাইটিং হবে এই ম্যাচটা আসলে, কারণ তৃতীয় নির্ধারণী ম্যাচটা কেউই আসলে ওইভাবে সিরিয়াসলি খেলে না। স্বাভাবিকভাবেই যে আপনি সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন, আপনি ফাইনালে খেলতে পারছেন না, দুই টিমেরই কিন্তু আসলে মন খারাপ থাকে আসলে, এটা কিন্তু সত্যি। আর আপনি যদি দুই কোচের কথাও শুনেন প্রি ম্যাচ কনফারেন্সে, তারাও কিন্তু খুব আক্ষেপের সাথে বলেছে আসলে যে এই খেলার আসলে কোনো অর্থই আমরা বুঝি না। কিন্তু তারপরেও যখন ফার্স্ট হাফ শেষে ইংল্যান্ড 4 গোলে এগিয়েছিল, ওইটাও আসলে অবাক্যর বিষয় ছিল আসলে, ফ্রান্সের মতো টিম যে 4-0 গোলে পিছিয়ে আছে, অ্যান্ড ওই খেলাও শেষ পর্যন্ত যে 6-4 গোলে যে ঠেকবে, এটা আসলে চিন্তার বাইরে ছিল। অ্যান্ড 1982 সালে পরে বিশ্বকাপের সবচেয়ে হাই স্কোরিং ম্যাচ ছিল এটা। অ্যান্ড এমবাপ্পে তো তার রেকর্ড অনন্য লেভেলে নিয়ে গেল আসলে, যে 22 ম্যাচে 22 গোল। এটা খুবই ডিফিকাল্ট আসলে, তার মধ্যে 3 ওয়ার্ল্ড কাপে সে এই কাজ করেছে, 18, 22 আর 26। তাকে বলা হচ্ছে যে মিস্টার ওয়ার্ল্ড কাপ, মানে ওয়ার্ল্ড কাপ আসলেই মনে হয় এমবাপ্পে একেবারে নতুন অন্যরকম একটা এমবাপ্পে আমরা দেখতে পাই। ক্লাব ফুটবলে একরকম, ওয়ার্ল্ড কাপে গিয়ে আরেক রকম, এবং শুধুমাত্র 22 ম্যাচে 22 গোল না, এই টুর্নামেন্টও গোল্ডেন বুটে অনেকটাই এখন এগিয়ে, দুই গোল এগিয়ে আছে মেসির চাইতে। কি মনে হয় যে এটা কি বিট করতে পারবে লিওনেল মেসি? ফাইনালে আসলে 2 গোল করাটা ডিফিকাল্ট, কিন্তু আবার ওই যে একটা কথা বলতেই হয় যে মেসির দ্বারা সবই সম্ভব, আসলে বলাও যায় না, আবার দেখা যাবে হ্যাট্রিকও করে ফেলতে পারে। কিন্তু হয়তো এমবাপ্পেই দিন শেষে গোল্ডেন বুটটা পাবে গেলবারের মতো আর কি, কিন্তু গোল্ডেন বলটা হয়তো মেসির কাছেই যাবে আসলে। মানে গোল্ডেন বুট কেন আপনার কাছে মনে হচ্ছে যে এমবাপ্পের কাছেই যাবে? কারণ মেসির আমরা যেই ম্যাজিকটা পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্টে দেখতে পেয়েছি, ফাইনালেও সেটা কি কন্টিনিউ করবে না? ফাইনালে কন্টিনিউ করবে, কিন্তু আমার মনে হয় যে 2 গোলটা দেওয়া হয়তো দিতে পারে আসলে, মেসিরটা তো আসলে কেউ বলতে পারবে না, দেখা দেবে যে সে 3 গোলও দিতে পারে আসলে, আবার অ্যাসিস্টও করতে পারে, এটা আসলে বলা যায় না। কিন্তু 10 গোল হলে তখন আবার হয়তো অ্যাসিস্টের কাউন্টটা হিসাব করা হবে যে কার অ্যাসিস্ট বেশি, সেই সূত্রে হয়তো আবার অ্যাসিস্টও মনে এখন প্রায় সমান সমান আছে, অ্যাসিস্ট মেসি 4টা, এমবাপ্পেরও 4টা আর কি। সো ওই সময় আসলে বোঝা মুশকিল আসলে কাকে দিবে আসলে ফিফা শেষ পর্যন্ত। এখন গেল বিশ্বকাপেও তো লাস্ট মোমেন্টে যে এটা ডিসাইড হয়েছিল, ফাইনালে যেই কিন্তু ডিসাইড হয়েছিল কে পাচ্ছে গোল্ডেন বুট, এমবাপ্পে খুব সামান্য মার্জিনে আসলে পেয়ে গিয়েছিল। এবার আসলে বলা যাচ্ছে না।
ফাইনাল শেষ হলে হয়তো আর্জেন্টিনার কিছু ফ্যান দাবি করছে যে ইংল্যান্ড ফ্রান্স ম্যাচটা একটু মনে হচ্ছে একটু পাতানো, এমবাপ্পেকে গোল্ডেন বুট দেওয়ার জন্য, এরকম এরকম কোনো কিছু আপনার কাছে মনে হয়েছে কিনা, মানে এই আলোচনাটা কেন আসলো? না না, এরকম আমার কাছে মনে হয় না, কারণ এটা আসলে মানে কোনো টিমে আসলে সিরিয়াসলি খেলে না, এটা পাতানো খেলার তো কোনো কারণ আমি দেখি না আসলে। যদিও আবার হ্যারি কেনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যদি গোল্ডেন বুট না পান আপনি কাকে চাবেন যে পাক, মেসি আর এমবাপ্পে। হ্যারি কেন কিন্তু আবার চুজ করেছিল এমবাপ্পে পেলে সে খুশি হবে। আর 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 যদি বলা হয় যে এই যে হ্যারি কেনকে ছাড়া, জুড বেলিংহামকে ছাড়া বুকায়ো সাকাকে আমরা দেখলাম এই ম্যাচে নামিয়ে দিয়েছে। তিনি পুরো টুর্নামেন্টে আমরা দেখেছি যে তাকে ফার্স্ট 11-এ খেলানো হয়নি, খেলানো খুব অল্প কিছু মিনিটের জন্য। অল্প কিছু সময়। এই যে সুযোগ পেয়ে হ্যাটট্রিক করা, এটাও একটা জবাব কিনা? টমাস টুখেলের তো অনেক সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা তো অবশ্যই আসলে টমাস টুখেলের সেমিফাইনালে হারের পর থেকে ইংলিশ মিডিয়াম তো টমাস টুখেলের ট্যাকটিক্স কি কি কারণে ভুল ছিল, কি কি ল্যাকিংস ছিল সেই সব নিয়ে অনেক বিস্তরভাবে আলোচনা করা হচ্ছে আসলে। অ্যান্ড আমি জানি না টমাস টুখেলের প্ল্যানে আসলে বুকায়ো সাকা ছিল কি না, থাকলে তো অবশ্যই খেলতো। হয় আমার মনে হয় যে তার প্ল্যানে আসলে বুকায়ো সাকাকে নিয়ে সাজানো ছিল না, এই জন্যই হয়তো আমরা বিশ্বকাপে খুব একটা দেখিনি, যেমনটা আমরা প্রিমিয়ার লিগে আর্সেনাল মিকেল আর্তেতা যেভাবে দেখি আমি বুকায়ো সাকাকে প্রায়োরিটি দিয়ে খেলে, ওটা আসলে হয়তো এখানে ছিল না। অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়েছেন, যার কথা বলছিলাম আসলে আমাদের সময়ের সম্পাদক মুস্তাফা মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং যেটা আসলে কথা বলছিলাম, আলোচনা করছিলাম বিশ্বকাপ ফাইনাল নিয়ে, পাশাপাশি ইংল্যান্ড ফ্রান্স ম্যাচটা আমরা দেখলাম তৃতীয় নির্ধারণী। এই ম্যাচের এরকম একটা রেজাল্ট মানে আপনার কাছে একটু আনএক্সপেক্টেড কিনা, যে 6-4 গোলে জেতা? এই ম্যাচে যে কোনো কিছু হতে পারতো, 6-4 হতে পারতো, 2-6 হতে পারতো, 9-1 হতে পারতো, এনিথিং কুড হ্যাপেন। এই ধরনের ম্যাচে হয় কি, বিষয়টা তো একদমই অন্যরকম থাকে, সেরকম কোনো প্রেশার নাই, নো ডিফারেন্স। তারপরে হচ্ছে ইনফ্যাক্ট অনেক বড় প্লেয়াররা খেলতেও চান না, মানে বড় যেমন হ্যারি কেন কালকে খেলেননি। এমবাপ্পেও যদি গোল্ডেন বুটের অপশনটা না থাকতো হয়তো এমবাপ্পে খেলতেন না, মানে বিষয়টা হচ্ছে এরকম। এবং যেহেতু ধরেন অনেকগুলো প্রেশারের ম্যাচ খেলে আসে, তারপরে রিল্যাক্স ম্যাচ করে সুযোগ পায়, ওয়ার্ল্ড কাপে তো আসলে রিল্যাক্স ম্যাচ করে খেলার কোনো সুযোগ নেই। তারপরে আরেকটা হয়, এক ধরনের মনোভঙ্গের বেদনা থাকে প্রত্যেকের, আসলে তো সেই মানে সেই হারটাই আসলে ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকে। তো এই সব কিছু মিলিয়ে যেটা হয়, এভরিবডি প্লেজ, মানে সবাই খেলতে থাকে যার যার মতো একরকম। আর্জেন্টিনার ফ্যানদের একটু মন খারাপ। আমি সকালবেলা বেশ ফেসবুকে ঘেটে দেখছিলাম, কিংবা আমি যে কয়েকজনের সাথে কথা বলেছি, যে মনে হচ্ছে যে এমবাপ্পের গোল্ডেন বুটের রেসে এগিয়ে যাওয়াটা একটু মনক্ষুণ্ণ হয়েছে। মানে আপনার কি মনে হয় যে মানে মেসি ফাইনালে কিছু ম্যাজিক্যাল কিছু করে দেখাবে, আবারও গোল্ডেন বুটে এগিয়ে যাবে, এরকম কিছু? মেসির তো আসলে বিষয়টা কি, যেভাবে আসলে সবাই চিন্তা করে মেসির ফুটবলটাও যেহেতু অন্যরকম, আমার মনে হয় তার চিন্তা ফুটবল বোধটা অন্যরকম। সে আসলে আমার মনে হয় না যে এই মানে গোল্ডেন বুট এটা গোল দিতে হবে, আমার মনে হয় না। আমার মনে না কেন, কারণ তাকে মেসিকে আমরা দেখেছি 2 গোল করার পর হ্যাট্রিকের সময় অন্য প্লেয়ারকে বল দিয়েছে, যখন তার পরিষ্কার চান্স আছে তখনও কিন্তু মেসিকে আমরা দেখেছি যে অ্যাসিস্ট করছে, হয়তো দেখা গেলো যে ওই প্লেয়ারটা বেটার পজিশনে ছিল। এবং আসলে আপনি দেখবেন যে মেসি সব কিছু জেতার পরে, এই গোল্ডেন বুট, বল ইত্যাদি জেতার পরেও কিন্তু হি ওয়াজ ভেরি মাচ মানে ফর ওয়ার্ল্ড কাপ, বলতেছিল যে এইসব কিছু মানে আমাদের ওয়ার্ল্ড কাপ জিততে হবে। তো ফলে তার কাছে ওই ওয়ার্ল্ড কাপ জেতাটাই শেষ কথা। এবং আপনি দেখেন প্রথম দিকে তো মেসি অনেক এগিয়ে ছিল, তো জর্ডানের বিপক্ষে ম্যাচটা তো মেসি খেলতেই পারতো, সেখানে তো এরকম এই জর্ডানের বিপক্ষে ম্যাচটা তো আর্জেন্টিনার তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচের মতো ছিল, এটা কিন্তু হ্যাপেন। ওই ম্যাচে কিন্তু মেসি নামার আগে 2 গোল হয়েছে এবং আরও অনেক কিছু হতে পারতো। তার মানে তো ওইটাই প্রমাণ করে আসলে, কিন্তু এমবাপ্পে কিন্তু সেই ম্যাচ খেলেছে। এমবাপ্পে কিন্তু ওই যে তৃতীয় স্থান নির্ধারণ ওই ম্যাচটাও কিন্তু, ওইটাও কিন্তু গ্রুপের থার্ড ম্যাচটা কিন্তু আসলে সেরকম মিনিংফুল ছিল না, কিন্তু এমবাপ্পে কিন্তু খেলেছে। মানে আমি বলছি যে এই গোল্ডেন বুটের জন্য খেলেছে তা না, মানে তাদের চিন্তা আসলে এটা থাকে। যেমন আমার মনে আছে 86-এ যখন হারলো, প্লাতিনি কিন্তু ফাইনাল ম্যাচে খেলেন নাই, মানে এই তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে খেলেন নাই, ফ্রান্স বেলজিয়াম ম্যাচে, এবং সাধারণত খেলেন না। হ্যারি কেন যেমন কালকে খেলেন না, হ্যারি কেন তো 7টা গোল ছিল অ্যান্ড অল দিস। তো যাই হোক, অনেকের চিন্তায় এটা থাকে, এবং যারা স্কোরার তাদের মাথায় থাকে। তো মেসি তো স্কোরার না, যেমন ধরেন, এবং মেসির সিচুয়েশন যদি দেখেন, মেসি ওয়াজ লিডিং অল থ্রু, সে তো লিড করছিল, কিন্তু ইয়ার পরে কিন্তু মেসি তার পজিশন চেঞ্জ করেছে, এটা দলের প্রয়োজনে। মেসি কিন্তু সে মোর প্রোভাইডার হয়ে গেছে। লাস্ট 2টা ম্যাচে আমরা যদি দেখি, মেসি কিন্তু স্কোরিং পজিশন অনেক কম, দো হি ওয়াজ প্লেইং এস মানে সেকেন্ড ফরওয়ার্ড, কিন্তু সেটা নিচে নেমে খেলছে। এটাই এখন মেসির খেলার প্যাটার্ন। মেসি যেহেতু গোল দিয়েছে, সেটা হচ্ছে কি মেসির অন্য প্লেয়াররা সেরকম করছিল না শুরুর দিকে। তারপর হচ্ছে মেসির লং রেঞ্জে যে শুট করার, যেটা সে অনেক ডেভেলপ করেছে আমেরিকায় যাওয়ার পর আমরা দেখি, কারণ এখন তো আগের মতো বক্সে ঢুকতে পারে না, পুরো দূরপাল্লার শট নেয়। এবং এবার দূরপাল্লার শটে বলের মেকানিজমের কারণে দূরপাল্লার শটে কিন্তু স্কোর অনেক বেশি হয়েছে, বলের অ্যারোডাইনামিক্স এবং অল দিস। তো সেই কারণে মেসি ওই সুযোগটা তখন দেখেছে এটা সে নিতে পারে, কারণ সে লং রেঞ্জ শুট ভালো করতে পারে। এখন ফাইনাল ম্যাচে যখন তাকে অনেক
টাইট স্পেসটা তার জন্য টাইট করে ফেলা হয়েছে, তখন কিন্তু সে রোম করছে, সে হাফ স্পেসে চলে আসছে, তার জায়গায় আসছে, ক্রস করছে। আপনি দেখেন মেসির ক্রসিং, আমরা কিন্তু জানি মেসি কর্নার কিক দেয়, কিন্তু ক্রসিং ইজ নট দ্য স্ট্রেংথ অফ মেসি। আমরা খুব বেশি কিন্তু তাকে দেখি না সেটা করতে। এই বিশ্বকাপে সিচুয়েশন অনুযায়ী মেসি কিন্তু রাইট উইংয়ে যেহেতু তাদের উইং নাই, যখন স্ট্রেচ করতে হচ্ছে তখন উইংয়ে গিয়ে কিন্তু সে অ্যাসিস্ট প্রোভাইড করছে। এবার 4টা অ্যাসিস্টের 3টাই তো বোধহয় তার ইয়ে থেকে, মানে এয়ার বলে হ্যাঁ, রাইট উইং থেকে। তারপরে হচ্ছে কর্নার থেকে 2টা গোল হয়েছে, একটা যদি আত্মঘাতী গোল ছিল। তার মানে হচ্ছে মেসি কিন্তু দলের প্রয়োজনে নিজেকে নানাভাবেই আসলে ইয়ে করতে পারে। সেখানে আসলে গোল্ডেন বুটের হিসাব আমার মনে হয় না যেটা মানে বড় ইস্যু, আসলে বড় ইস্যু না। টিম গেমে আসলে কি যে যেমন 2014-তে মেসি গোল্ডেন বল জিতেছিল, এবং আপনার মনে আছে গোল্ডেন বল নিয়ে যে যাওয়ার দৃশ্যটা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ট্রেজিক্যাল মোমেন্ট, তাই না? যে মনে হচ্ছিল যে তাকে মনে হচ্ছিল যে তাকে মানে শাস্তির মানে স্বীকৃতি হিসেবে একটা জিনিস দেওয়া হয়েছে। গোল্ডেন ওয়াজ লুকিং লাইক দ্যাট। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তিনি আমার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে রিপন বলছিলাম। জি আচ্ছা, আমি একটা খুব ইন্টারেস্টিং, মানে আমার খুব জানার শখ, 21 বছর আগে যে মেসি করলে লামিয়ান আসলো, ইউনিসেফে আন্ডারে বসে প্রশ্ন করালো, তখন তো মেসি মানে লামিয়ালের কোনো ছিল না, মানে ব্যাকগ্রাউন্ড কোনো কিছু ভালো ছিল না। এটা কিভাবে আসলো এবং কিভাবে সব সম্ভব হলো, মানে এটা আমার খুব জানার ইচ্ছা যে এত বাচ্চা থাকতে কি করে আসছে মেসি করলে। তিনি লামিন ইয়ামালের কথা বলছিলেন, লামিন ইয়ামালের কথা বলছিলেন তিনি, আসলে মেসি এবং লামিন ইয়ামালের ব্যাপারটা আর কি। হ্যাঁ, এটা যেটা হয়েছিল যে ছবিটার কথা মেসি গোসল করাচ্ছিলেন, এটা হচ্ছে ছবিটা তো এখন ওয়ার্ল্ড কাপ গুলো সামনে আসছে, এটা অনেক পুরনো ছবি। ইনফ্যাক্ট পুরনো ছবি মানে কি এটাও নতুন করে সামনে আসা, আবার এটাকে দেখলাম যে যেহেতু সামনে আসছে কারণ খুব প্রাসঙ্গিক হয়ে গেছে, যেহেতু তারা দুজন মুখোমুখি হচ্ছে, এটা তো আসলে একটা ফেয়ারি টেলের মতো বিষয়। লামিন ইয়ামাল প্রসঙ্গ যেহেতু এসেছে, মানে মেসির সাথে লামিন ইয়ামালের তুলনা কখনোই চলে না। মেসি এখন বলা যায় একেবারে ভিন গ্রহে চলে গেছে, লামিন ইয়ামাল মাত্র রাইজিং স্টার। তারপরও এই দুই দলের লড়াই আসলে কিন্তু এই দুই দলের দুইজনের প্রসঙ্গটাই আসবে স্বাভাবিকভাবে। মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ম্যাচে লামিন ইয়ামাল এখন পর্যন্ত আমরা দেখিনি যে খুব বেশি স্কোর করেছে কিংবা এতটাও আলো ছড়িয়েছে যেমনটি আমরা মেসিকে দেখতে পাচ্ছি, বা তার ধারে কাছেও নেই? তারপর এই দুজনের আসলে আলোচনাটা কেন আসছে? শুধুমাত্র কি ছবির কারণে নাকি? না না না, ছবির কারণে না। আমরা যদি স্পেনে দেখি, স্পেন টিমটা তো ইয়াং টিম, আসলে সেই দলের সবচেয়ে বড় স্টার তো সে। এবং লামিন ইয়ামাল কিন্তু গত 2-3 সিজন বার্সেলোনায় যা করেছে, স্প্লেন্ডিড, মানে ভাবেই যায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেসির পর আসলে তো অনেকেই বলা হচ্ছে কেউ না কেউ তো মেসি তো যাবেই, আজকে মানে যাওয়ার সময় হয়ে গেছে, কেউ না কেউ তো আসলে বিশ্ব ফুটবলের রোল করবে। তো ডেফিনেটলি এমবাপ্পে, ঠিক আছে, নেইমার তো আউট হয়ে গেল, তো তারপরে কে নেক্সট কে? এবং আপনি দেখুন বার্সেলোনায় যেহেতু লামাসিয়া, তাদের তো ইয়ার একই জায়গা, আসলে একই সূত্রে, দুজনের হিস্ট্রি একই রকম, দুজনে হচ্ছে অভিবাসী, আর্জেন্টিনা থেকে একজন এসছে, আফ্রিকা থেকে এসছে, তারা এসে কিন্তু ওইখানের মাধ্যমেই উঠেছে। সেই স্কুল, সেই চিন্তা, সেই ফুটবল ফিলোসফি, সেই দর্শক, সেই মাঠ, ফলে খুব স্বাভাবিকভাবে এটা হবে। তো মেসি যাওয়ার পর কিন্তু অনেকেই মেসির মতো বলা হয়েছে। মেসি থাকার সময় জিওভানি ডস সান্টোস, তারপর কিরকিচ, অনেকেই ছিল, বোরান, অনেক প্লেয়ার এসছে, সবাইকে কিন্তু এই মেসির মতোই নেক্সট মেসি করা হচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইয়ামাল ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান। আমরা যদি ফুটবল এবিলিটি চিন্তা করি, ইয়ামাল ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান ডেফিনেটলি। মেসির মতোই কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু আপনি যাদের ড্রিবলিং, বেরিয়ে যাওয়া, ওই দিন আপনি দেখেছেন অফসাইড একটা গোল হয়েছিল, সেটাতে যার ফিনিশিং, ওইগুলো হচ্ছে মানে সাবলাইম। সো আমার কাছে মনে হয় যে এই 19-20 বছর বয়সে, এই বয়সে ইয়ামাল যা খেলেছে, বার্সেলোনাকে যেভাবে ক্যারি করছে, স্পেনে যেভাবে করছে এবং কন্টিনিউয়াসলি করছে, ফলে সেই টাচ, সেই ফ্লেয়ার, এই বয়সে একটা দলের বড় তারকা হওয়াটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। অবশ্যই বিশাল ব্যাপার। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, তার প্রশ্ন কিংবা মতামত জানিয়ে আপনার জানাবেন। হ্যালো, জি, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যেটা বলছিলাম যে লামিন ইয়ামালের কথা, তিনি এত অল্প বয়সে, সামিন আপনার কাছে একটু জানতে যাচ্ছে যে আপনার কাছে মনে হয় যে লামিন ইয়ামাল এই 19 বছর বয়সে তিনি যে স্টারডমটা পেয়েছেন, সেটা মেসির সমান না হলেও কাছাকাছি তিনি যেতে পারবেন, এমনটা মনে হয়? এটা অবশ্যই অনেকগুলো বিষয় এটার সাথে কানেক্টেড। যেমন আপনি যদি খেলার প্রতি ওইভাবে সিরিয়াসলি নেন বা ডেডিকেটেড হন, আপনার ফিটনেস, আপনার প্র্যাকটিস সব কিছু মিলিয়ে, তাহলে কিন্তু যেতে পারবেন। অ্যাচিভমেন্ট ওয়াইজ আমি যদি বলি, কারণ আপনি যদি দেখেন মেসি রোনালদোর পরে কিন্তু তৃতীয় সেরা বলা হতো নেইমারকে,
কিন্তু সে কিন্তু তার যেই পোটেনশিয়াল ছিল সেটা কিন্তু কখনোই সে ফুলফিল করতে পারেনি, ইনজুরিতে জন্য হোক বা তার সিরিয়াসনেসের অভাব সব কিছু মিলেই। কিন্তু আমরা যদি দেখি লামিনের ক্ষেত্রে সে আর্লি এজে যেভাবে ফ্লারিশ করেছে, বার্সেলোনা যেভাবে অন্যতম একটা তারকার বনে গেছেন, ইভেন স্পেনেও আমার বলতেই হয় তাকে নিয়ে সবাই কথা বলছে, মেসি থেকে শুরু করে বার্সেলোনা, হ্যান্সি ফ্লিক, স্পেনের কোচই বলেন, সবাই কিন্তু বলছে তাকে নিয়ে যে হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং। তার মানে সবাই কিছু না কিছু অবশ্যই তার মধ্যে দেখেছে। অবশ্যই, মানে ওয়ার্ল্ড ফুটবলের বড় তারকা আমরা লামিন ইয়ামালকে বিবেচনা করতে পারি। এখন থেকেই দর্শক, একটি বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন, আমরা ফিরছি একটি বিরতির পর। ফিরলাম বিরতি থেকে, দেখছেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা আলোচনা করছি বিশ্বকাপ ফাইনাল নিয়ে। আমার সাথে আছেন দুজন অতিথি। মুস্তাফা ভাই, আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে ফাইনাল, যখন ফাইনাল একটা বিশ্বকাপের ফাইনাল হয় তখন আসলে বলা হয় না যে কে আসলে ফেভারিট, বলা যায় না আসলে। তারপরও এই দুই দলের প্রিভিয়াস রেকর্ড কিংবা পুরো টুর্নামেন্টে তারা যেভাবে খেলে আসছে, দুই দলের খেলোয়াড়, কৌশল সব কিছু মিলে কাউকে কি আপনি একটু হলেও এগিয়ে রাখবেন? না, এগিয়ে রাখা যাবে না। মানে ফুটবলিং শক্তিতে স্পেন এগিয়ে ডেফিনেটলি। আমরা যদি ফুটবল তারা খেলেছে, ডমিনেট করেছে, তাতে কিন্তু স্পেন এগিয়ে। কিন্তু যেহেতু ওপোনেন্টে মেসি আছে, ফলে আসলে এটা ডিফিকাল্ট। মানে যত কিছুই হচ্ছে, মেসি কুড ব্রেক অল দোজ থিংস। এটা স্প্যানিশরাও জানে, তারা বলছে, স্পেনিয়াররাও বলছে। ফলে এই জিনিসটার কারণে ফুটবলে যে স্পেনে এগিয়ে থাকা, তাদের যে টিম কম্বিনেশন, দে আর প্লেইং ওয়ান্ডারফুল। মানে এই সময় এসে যে এভাবে ফুটবল খেলা যায়, খেলে জেতা যায়, এবং বিশেষ করে সেমিফাইনাল, এটা হচ্ছে একদম ক্লাসিক্যাল একটা এক্সিবিশন অফ পিওর ফুটবল। এবং সেটা দিয়ে যে এত বড় বড় তারকাদের যে কিছুই না, মানে ফুটবল যে দলীয় খেলা, আমি সেমিফাইনাল মনে হয় সেটা আরেকবার আমরা ভুলতে বসেছিলাম। আমরা তো স্টারদের ফলো করি এবং স্টারদের ব্রিলিয়ান্সেই ডিসাইড হয় ম্যাচ। কিন্তু স্টিল যে কোনো একটা দল যে যদি সেরকম হয়, তারা পারে, যে এটা প্রমাণ করেছে। এটা আমি মনে করি এই বিশ্বকাপের সবচেয়ে বড় মেসেজ এবং সব কিছুর মেসেজ তো। কিন্তু মেসি যেহেতু হচ্ছে, আরেকটা জিনিস আমরা হচ্ছে স্পেনকে ফ্রান্সের সঙ্গে যেরকম খেলতে পারছি, আর্জেন্টিনার সঙ্গে পারবে না, কারণ আমরা লিওনেল স্কালোনিকে আমরা মিস করে যাই। আমরা যত কিছুই বলি, আসলে এই দলের মাস্টার মাইন্ড, এবং সে তার ট্যাকটিক্স যে তার মতো করে এত ফাইনাল ডিটেল নিয়ে সে কাজ করে, এবং সেই জিনিসগুলোই হয় মানে হোমওয়ার্কের কারণেই হয়। ফলে আজকে যে মিডফিল্ডের লড়াই হবে, সহজেই তো স্পেন সেদিন মিডফিল্ডটা তো পুরোপুরি করে নিয়েছিল নিজেদের। মিডফিল্ডের মনে হয় একবারে নিউক্লিয়াস হচ্ছে রদ্রি, সেটা আমরা জানি। ওইটা করতে পারে না, ওই রদ্রির জন্য চ্যালেঞ্জ হবে। এবং আর্জেন্টিনার মিডফিল্ডার যদিও একটু এইজি, এই মিডফিল্ডে তো গত ওয়ার্ল্ড কাপ ডোমেন করেছে, তাই না? একটু এইজি, ডিপলের একটু এইজ হয়েছে ওরাও, কিন্তু আস্তে আস্তে কিন্তু ম্যাকঅ্যালিস্টার এবং এনজো মোটামুটি শেষ দিকে এসে কিন্তু নিজেদের পেয়েছেন। ফলে মিডফিল্ডে ইট উইল বি ওয়ান্ডারফুল ব্যাটেল, ইট উইল বি ওয়ান্ডারফুলি মানে টেকটিক্যাল ব্যাটেল। ডেফিনেটলি আপনি দুই দলের মিডফিল্ডের কথা বলছেন, ভালো একটা ব্যাটেল হবে। কিন্তু ডিফেন্সের কথা যদি বলা হয়, তাহলে বলা যায় যে আর্জেন্টিনার এখানে একটু হলেও ল্যাকিংস আছে কিনা। কারণ আমরা দেখেছি থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা কিন্তু বেশ কিছু গোল কনসিড করেছে। রোমেরোকে নিয়ে কথা হচ্ছে, বা তিনি স্কোরিং করছেন কিছু, কিন্তু তার কিছু ফাঁক ফোকর আছে। অন্যদিকে যদি আমরা স্পেনের কথা ধরি, পুরো টুর্নামেন্টে মাত্র 1টি গোল খেয়েছে। তো সেক্ষেত্রে তাদের ডিফেন্সটা অনেকটা মনে হচ্ছে স্ট্রং। তো এই দিকটা মনে হচ্ছে কিনা একটু হলেও পিছিয়ে থাকবে। অফকোর্স তাদের ডিফেন্স, লাপোর্তে এবং এর ডিফেন্স অনেক স্ট্রং। কুকুরে ওয়াজ মানে ওয়ান্ডারফুল লাস্ট ম্যাচ, ওয়ান্ডারফুল থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ওয়ান্ডারফুল। মানে সে যেভাবে এটাকেও আসছে, সাপোর্ট দিয়েছে, উইং থ্রেড নিউট্রালাইজ করেছে, মিডফিল্ডকে সাপোর্ট দিয়েছেন এক্সট্রা ম্যান হিসেবে। তো আমার যেটা মনে হয় যে আর্জেন্টিনা এই জায়গায় পিছিয়ে আছে, ডিফেন্সে সলিডের অভাব দেখা যাচ্ছে। আসলে হয় কি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের পরের ওয়ার্ল্ড কাপে এই প্রবলেমটা হয়, কারণ ওই প্লেয়ারদের 4 বছর বয়স বেড়ে যায়, কিন্তু পুরনো একটা কারণে কোচরা সাধারণত রাখেন। এটা আমরা আর্জেন্টিনার মধ্যে দেখছি। কিন্তু আর্জেন্টিনা মিরাকুলাসলি ব্রিলিয়ান্সের কারণে, এক্সট্রাঅর্ডিনারি মেসি অ্যান্ড আদার্স ইকুয়েশন, মেসির ব্রিলিয়ান্স এবং স্কালোনির মানে হেড, এই দূরে আসলে আর্জেন্টিনা। আদারওয়াইজ এই টিম নিয়ে আসলে তাদের স্ট্রাগল করার কথা আরও অনেক বেশি। জামিন, মুসলমান ভাই যেটা বলছিলেন যে স্কালোনির ট্যাকটিক্স নিয়ে, তিনি আসলে মাস্টার মাইন্ড এই আর্জেন্টিনার এই সাফল্যের পিছনে। শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপ না, আগের ওয়ার্ল্ড কাপ থেকেই আমরা দেখে আসছি। এই স্কালোনিরই শিক্ষক হচ্ছেন দে লা ফুয়েন্তে। তো এদিকে মনে হচ্ছে কিনা একটা গুরু শিষ্যের যে লড়াই, সেখানে কে আসলে বাজির মাত্রা মারবে, সেটা কি স্কালোনি নাকি দে লা ফুয়েন্তে? এটা বলা কিন্তু ডিফিকাল্ট আসলে, কারণ ম্যাচের আগে দে লা ফুয়েন্তেও কিন্তু বলছিলেন যে স্কালোনি আর আমার খেলা প্রায় সেম, এবং স্কালোনিও কিন্তু আবার সেই পাশে বলেছে যে আমাদের খেলার ধরন সেম হইলেও আমি কিভাবে খেলবো সেটা কিন্তু সে জানে না। তাদের মধ্যেও কিন্তু একটা মানে কম্পিটিশন শুরু হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে থাকেন, কালকে কিন্তু তারা যখন ওই
টু কোচেস মিট একটা প্রোগ্রাম ছিল, সেখানে কিন্তু একজন আরেকজনকে যে হাগ করেছে, তাদের মধ্যে যে সম্মান বোধটা আছে দুইজনের প্রতি, অবশ্যই। ওইটা কিন্তু আমরা কালকে দেখেছি। অ্যান্ড গুরু শিষ্যের লড়াই তো অবশ্যই মেসি আমালে যেমন লড়াই, ওইরকম গুরু শিষ্যেরও লড়াই। এই জন্য আসলে বলাটা খুব ডিফিকাল্ট কে আসলে শেষ হাসি হাসবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আর্জেন্টিনার এই স্কোয়াডে 17 জন হলো গেলোবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার। তো আপনি যদি ওই ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে আপনার অবশ্যই বলতে হয় এক্সপিরিয়েন্সের দিক থেকে হলেও আর্জেন্টিনা বেশ এগিয়ে থাকবে। অবশ্যই। এবং যেটা আসলে বলা হচ্ছিল মুসলমান ভাই, যে দুই কোচের কৌশল নিয়ে আমরা আর্জেন্টিনার কৌশলটা যদি দেখি লাস্ট 2-3টা ম্যাচে, যে শেষ 10 মিনিট তারা এতটাই প্রেশার ক্রিয়েট করে অপোনেন্টের ডিফেন্সে, সেটা আসলে যেমন আমরা ইংল্যান্ডের ম্যাচে যদি বলি, তারা সেই বক্স থেকে বের হতেই পারছিল না। হ্যারি কেনকে আমরা দেখেছি ডিফেন্সে এসে খেলতে। তো এই জিনিসটা নিশ্চয়ই দে লা ফুয়েন্তে জানে যে যদি আগে গোল কনসিড করে আর্জেন্টিনা, তাহলে শেষ 10-15 মিনিট তারা কিভাবে অ্যাটাক করবে, এটা আসলে কিভাবে মানে এটাকে আটকাবে, এটা তো কিংবা খুবই ধরেন, এটা তো ধরুন খুবই রিস্কি কৌশল না। মানে আমি যদি আর্জেন্টিনার পয়েন্টে দেখি যে গোল খাওয়ার পরে তারপর জেগে ওঠা, আমি সেদিন আর্জেন্টিনা আমি কিউরিয়াসলি আমি কিছু পত্রপত্রিকা দেখছিলাম, যে গত কয়েক বছর আমি অত ফলো করতে পারি না, এবং দেখলাম যে এটা দ্যাট মাইট বি আর্জেন্টিনার কিছু কেউ বিশ্লেষকরা বলছেন যে এটার কারণ হতে পারে ওই যে প্লেয়ারদের বয়স বেশি, সো 90 মিনিট তারা ওই হাই গিয়ারে টপ গিয়ারে খেলতে পারবে না। ফলে কোনো একটা সার্টেন পিরিয়ডের জন্য, যেটা মেসির ক্ষেত্রেও সত্য, যে একটা সার্টেন পিরিয়ডের জন্য মানে স্পোরেডিক্যালি সে করবে, তার ম্যাক্সিমামটা দেবে। তো সেই ইকুয়েশনে তার মনে হইতে পারে ওই একটা সময় গোল খাওয়ার পরে আসলে দুইটা চান্স হয়। গোল খাওয়ার পর যেটা ওয়ার্ল্ড কাপে নকআউট ম্যাচে অপোনেন্টগুলো একটু কশাস হয়ে পড়ে, ফলে আপনাকে স্পেস অ্যালাউ করে। ফলে ওই সময় কিন্তু আপনি কিন্তু চাইলেও আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে ওটা ফার্স্ট হাফে চাইলেও পারতো না। ঠিক আছে, কেন অ্যালাউ করে? যে অ্যালাউ করে অপোনেন্ট আগে আসবে, তখন আমি সেকেন্ড গোলটা করবো, এটাই নকআউটের একটা কৌশল থাকে। ফলে তখন কিন্তু আপনাকে সে অ্যালাউ করবে, সেই অ্যালাউয়ের সময় আপনি চান্সটা পাবেন। আর্জেন্টিনা চান্সটা পেয়েছে, ইংল্যান্ড কিন্তু নিজেরাই আসলে পিছিয়ে এসছে, স্পেস ছেড়ে দিয়েছে, আর্জেন্টিনাকে অ্যাটাককে একজনে ইনভাইট করেছে। অ্যাটাক ইনভাইট করার উপায় হচ্ছে যে আমরা কাউন্টার অ্যাটাকে সেকেন্ড গোলটা দেবো, এটা ছিল ইংল্যান্ডের প্ল্যান। কিন্তু এই সময়টাতে আর্জেন্টিনা যেহেতু তার আগে থেকে চিন্তা ছিল, তার জমানো ছিল, পুরোপুরি সে নিজেকে থ্রো করেছে। এবং থ্রো করার ক্ষেত্রে যে কাজটা হয়, তার ডিফেন্সিভ শেপটা নষ্ট করে না। যদিও আর্জেন্টিনার ডিফেন্স খারাপ, কিন্তু যতবার এই যে পিছিয়ে পড়ার সময় কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটে মিশরের সঙ্গে হয়েছিল, এরপরে কিন্তু ডিফেন্সিভ শেপটা নষ্ট করে না। এবং তার যে মিডফিল্ডটা, সেই মিডফিল্ডারটা কিন্তু লেস ক্রিয়েটিভ, মোর তারা অর্গানাইজড। ফলে আমরা অবশ্যই দুই দলের, আপনি যেরকম বলছেন মিডফিল্ডে ব্যাটেল হবে, একটা ডিফেন্সের একটা ব্যাটেলের কথা আমরা জানতে পাচ্ছি। এবং অবশ্যই লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল, এই দুজনের লড়াইও আমরা দেখার অপেক্ষা আছে। একটা জমজমাট ফাইনাল হবে, দিন শেষে হাসবে একজনই, কে হাসে সেটা দেখার অপেক্ষায় থাকবো। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।